ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.3 পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ আমরা দেখেছি মিডল টার্ম পদ্ধতি পর্যন্ত। আজকে আমরা দেখব উৎপাদকীয় বিশ্লেষণের যে আরেকটি লাস্ট ওয়ান পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, হায়ার ম্যাথে মেনলি এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো তোমরা যদি এখানে বুঝো তাহলে হায়ার ম্যাথে ভাগশেষ উপপাদ্য নিয়ে আর খুব বেশি কথা বলতে হবে না। তো আমরা ভাগশেষ উপপাদ্যটা কিভাবে আসলো, কিভাবে কাজ করে, একদম আমরা 1, 3, 4-এ যেরকম ভাগশেষ শিখেছি, ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগশেষ, এইরকম যেখানে শিখেছি ওই জায়গা থেকে ভাগশেষ উপপাদ্যটাকে মেইনলি বীজগাণিতিক সূত্রের জন্য কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখাবো। অর্থাৎ একদম বেসিক থেকেই আমরা আলোচনা করব। এই জন্য আমরা এটা বলতেছি যে আমরা এই জিনিসটা একদম শূন্য থেকে শুরু করব। ঠিক আছে, দেখো আমি এখানে একটি ভাগ অঙ্ক লিখেছি, এটা তোমরা সবাই জানো এগুলি। এই ভাগ অঙ্কটাতে দেখো এখানে আমি কি করতেছি, 13কে 3 দিয়ে ভাগ করতেছি। তো আমরা খুবই সিম্পল একটা ভাগ, ক্লাস 1, 2, 3, 4 করছো। তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এইখানে হবে এক কথায় 6 2 12, সরি আমরা তো 3 দিয়ে ভাগ করতেছি, 3 আর 4 12, 2 দিয়ে না 3 দিয়ে ভাগ করতেছি, 3 আর 4 12 আর বাকি থাকলো এখানে 1। তাহলে এখানে আমরা শিখেছিলাম যে এখানে ভাজ্য, এখানে কয়েকটা রাশি ছিল আমাদের ভাজ্য, অর্থাৎ 13কে আমরা কি বলতাম, ভাজ্য বলতাম। আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে আমরা বলতাম কি, ভাজক। অর্থাৎ 3টা হচ্ছে এখানে কি ভাজক, আর এখানে ছিল কি ভাগফল। ভাগফলটা হচ্ছে কত তোমার 4। ভাগফল এই যে ভাগ করে যেটা আমরা পেলাম এটা হচ্ছে ভাগফল। আর সর্বশেষ যেটা রিমাইন্ডার আছে, রিমাইন্ডার ভাগশেষ বা রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডার না, এটাকে বলে রিমাইন্ডার। ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে কত, 1। তাহলে দেখো এইখানে ভাজ্যের সাথে, দেখো ভাজ্য জিনিসটাকে, দেখো আমরা যদি কি করি 3 আর 4 গুণ করি 12 পাই। এই ভাজ্য থেকে ভাগফল এবং ভাজ্যের যে গুণফল সেটা বিয়োগ করেই কিন্তু আমরা কি পেয়েছি, ভাগশেষ পেয়েছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেলাম, এটা তোমরা সবাই এটা 9 ছোট ক্লাসে আমরা এটা সবাই পড়েছি, যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। এখন যখন এরপর আমরা পড়েছি উৎপাদক, কোনো একটা সংখ্যার উৎপাদক পড়েছি আমরা। ঠিক আছে, কোনো একটা সংখ্যার উৎপাদক পড়েছি। মনে করো একটি সংখ্যা, এটা 13 না হয় যদি 12 হইতো, তাহলে আমরা বলতাম কি 12 এর উৎপাদক। 12 এর, আমরা যদি উৎপাদকের কথা বলি, 12 এর উৎপাদক কারা কারা হবে বলো দেখি। 12 এর উৎপাদক হবে 1, 2, 3, 4, 6 অ্যান্ড 12। ঠিক আছে, এগুলো হচ্ছে উৎপাদক। সেই ক্ষেত্রে আমরা যদি 3 দিয়ে 12কে ভাগ করি, ঠিক আছে, তাহলে কিন্তু এবার ভাগফলটা এখানে আর ভাগশেষ থাকবে না, অর্থাৎ রিমাইন্ডার হয়ে যাবে আমাদের কত, 0। রিমাইন্ডার কত হবে, 0 হবে। ঠিক আছে, 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারতেছি যে যখন এই ভাজ্য এবং ভাজক অথবা ভাগফল এরা পরস্পর কি হবে, এই ভাজ্যটা এবং ভাগফল, অর্থাৎ ভাজক, এই ভাজক যদি সহজ কথায় এই ভাজকটা যদি এই ভাজ্যের কি হয়, উৎপাদক হয়, এই ভাজ্যের কি হয়, উৎপাদক হয়, তখন ভাগশেষ কত হবে, 0 হবে। ভাগশেষ কি হবে, 0 হবে। তাহলে আমরা বুঝলাম এখানে যদি উৎপাদক হয়, ভাজ্যের উৎপাদক যদি কি হয়, ভাজক হয়, ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয়, সেক্ষেত্রে ভাগশেষ হবে কি 0। তাহলে আমরা, তাহলে এই ক্ষেত্রে আমরা তো সহজেই যে যে সংখ্যাগুলো ধ্রুবক সংখ্যা, সেগুলোর ক্ষেত্রে একটা সংখ্যা আর একটা সংখ্যার উৎপাদক হবে কি হবে না, সেটা এই ভাগ করে ভাগশেষ চেক করে আসলে আমাদের দরকার নেই। আমরা ক্যালকুলেটরে পারি, অথবা এমনিতেও যদি আমরা একটা সংখ্যা একটা সংখ্যার উৎপাদক কি না এটা যদি আমরা চেক করতে চাই, উদাহরণ হিসাবে একটা বড় সংখ্যা যখন আমরা বলি যে এই সংখ্যাটি মনে করো যে 329, আর এটা হচ্ছে মনে করো 13,
এই 329 সংখ্যাটির একটা উৎপাদক 13 হবে কি না, ঠিক আছে, 13 হবে কিনা। তখন আমরা কি করব, স্বাভাবিকভাবেই 13 দিয়ে কি করব, এই 329কে কি করব, ভাগ করব। ভাগ যদি যায় অর্থাৎ ভাগশেষ যদি কি হয়, শূন্য হয়, আমরা জেনারেলি ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটরে করলে যদি এখানে একটা আমরা কি ভাগফল হিসেবে পূর্ণ সংখ্যা পাই, তখন আমরা বলি কি এটা উৎপাদক হবে। আর যদি পূর্ণ সংখ্যা না পাই সেক্ষেত্রে কি হবে, যদি দশমিক সংখ্যা পাই ভাগফলে ক্যালকুলেটরে টিপলে, সেটাকে আমরা বলি উৎপাদক হবে না। কিন্তু এটাকে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, আমরা যদি এইভাবে ম্যানুয়ালি করতে চাই, তখন কিন্তু আমরা কি করি, এখানে কিন্তু ভাগ করি নর্মাল প্রক্রিয়া, অর্থাৎ 13 দুগুণে 26, তারপর এখানে হবে 6, বাকি থাকবে না, আর এখানে 5 13 65, ঠিক আছে, 5 13 65, তার মানে বাকি থাকলো কত, এখানে আমাদের 4। তাহলে আমরা এখানে কিন্তু ভাগশেষ কত হলো, 4 হলো। তার মানে আমরা বলতে পারবো যে 13 সংখ্যাটা কিনা 329-এর কোনো ধরনের ভাগফল উৎপাদক না, অর্থাৎ 13 329-এর উৎপাদক নয়। কেন, তার কারণ এখানে আমাদের ভাগশেষ কত এসছে, 4 এসছে। ভাগশেষ যদি 0 হইতো, এটা যদি 325 হইতো, সংখ্যাটা যদি কি হইতো 325 যদি হইতো, তাহলে কত হতো এখানে, অর্থাৎ 325 হলে কিন্তু কি হইতো, এখানে 5 হইতো, 5 13 65 হইতো, সেক্ষেত্রে এখানে কি হতো, 0 হতো, ঠিক আছে, এখানে সেক্ষেত্রে 0 হইতো। তখন দেখো ভাগশেষ 0 হলো। তাহলে ভাগশেষ যদি 0 হয়, তখন আমরা বলতে পারবো কি তাহলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কি হবে, উৎপাদক হবে। তাহলে এখান থেকে আমরা কয়টা ইনফরমেশন পেলাম, একটি সংখ্যা আরেকটি সংখ্যার উৎপাদক হওয়ার জন্য কি হইতে হবে, যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হতে হবে কি 0। 1 নম্বর হইতে হবে কি, ভাগশেষ হওয়া লাগবে কি 0। ভাগশেষ সমান 0 হলে উৎপাদক হবে, ভাগশেষ সমান 0 হলে কি হবে, উৎপাদক হবে একটি আরেকটি। এখন কার, তোমরা বলতে পারো যে কার উৎপাদক হবে, মানে যে সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করতেছি, ভাগ করার পর যদি কি হয় ভাগশেষ 0 হয়, তাহলে কি হবে, একটি আরেকটির উৎপাদক হবে, ঠিক আছে। আর যদি ভাগশেষ 0 না হয়, তাহলে উৎপাদক হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাজক অবশ্যই ভাজক, যে জিনিসটা ভাজক অথবা উৎপাদক, ভাজক অথবা কি উৎপাদক অবশ্যই কি হবে, ভাজ্যের চেয়ে ছোট হবে, তাই না, ভাজ্যের চেয়ে ছোট হবে, অ্যাটলিস্ট সমান হবে। সর্বোচ্চ যদি হইতে পারে সমান হইতে হবে, অথবা কি হইতে হবে, ছোট হইতে হবে, ভাজ্যের চেয়ে ছোট হতে হবে। ছোট হয় জেনারেলি, সর্বোচ্চ কি হতে পারে, তার সমান হতে পারে, অথবা তার চেয়ে কি হয়, ছোট হয়, তার সমান হয় অথবা তার চেয়ে ছোট হয়, অর্থাৎ ভাজ্যের চেয়ে জেনারেলি ছোট হয়, আর সর্বোচ্চ হতে পারলে ভাজ্যের কি হবে, সমান হবে, তাই না। যদি ছোট হয় তাহলে তো ভাগ করে কি হবে, ভাগ তো যাবেই না। আমরা যদি এরকম কথা বলি যে 12কে 4 দিয়ে ভাগ করো, তাহলে তো প্রথমেই দশমিক চলে আসতেছে, তাহলে এখানে তো উৎপাদক হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উৎপাদকের সংজ্ঞা হচ্ছে যে যে দুটি সংখ্যা বা যে কয়েকটি সংখ্যা গুণ করে একটা নতুন সংখ্যা পাওয়া যায়, তাহলে এই সংখ্যাগুলোকে ওই প্রথম সংখ্যাটির কি বলে, পরের যে সংখ্যা পাওয়া গেল সেটা কি বলে, উৎপাদক বলে। সেক্ষেত্রে উৎপাদক অবশ্যই কি হবে, মূল সংখ্যার চেয়ে অবশ্যই ছোট হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে শিখলাম। এটা হচ্ছে জেনারেলি একটা কি সাধারণ সংখ্যার জন্য। এখন এই সেম জিনিসটাকে যদি আমরা একটা বীজগাণিতিক রাশির সাথে তুলনা করি, বীজগাণিতিক রাশির সাথে, তাহলে কি হবে আমরা দেখি। এখন এখানে দেখো একটি রাশি আছে 6x² - 7x + 5। এই রাশিটিকে আমরা x - 1 দ্বারা ভাগ করব। মানে এই সেম জিনিসটা এখন আমরা কি করি, বীজগাণিতিক রাশির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা প্রথমত এখানে এমন একটা রাশি নেই, এমন একটা পদ আমরা নিব, যে পদটাকে এই যে প্রথম পদটি, এগুলো আমি একটুখানি মনে করাই দিচ্ছি, হয়তো তোমরা ভুলে গেছো। তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হয়, এমন একটা ধ্রুবক এবং চলক মিলিতভাবে যেটার প্রয়োজন, অর্থাৎ এখানে এমন একটা পদ নিব যে পদটার সাথে এখানকার প্রথম যে পদটি আছে, এখানে পদটা হচ্ছে দুইটি, একটা আছে এক্স আর একটা আছে -1। তো আমাদের দ্বিতীয়টা নিয়ে চিন্তা করা যাবে না, প্রথম পদকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন কি হয় 6x² হয়। অথবা আমরা বলতে পারি 6x²কে এখানে প্রথম যে পদ আছে সেটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। ভাগ করার পর পাবো আমরা কত, এখানে 6x। ভাগ করলে কি হবে, x² আর x কেটে যাবে, 6x। তাহলে এই যে ভাগফলটা আমরা এখানে লিখবো 6x। তাহলে যেহেতু আমরা ভাগফলটা এখানে লিখছি, তার মানে এই দুটো গুণ করলে স্বাভাবিকভাবে কি হবে, 6x² হবে। তাহলে আমরা দুইভাবে কাজটা করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা এমন একটা সংখ্যা নিতে পারি
এমন একটা পদ নিতে পারি, বীজগাণিতিক পদ, যেই পদটি এখানকার প্রথম পদের সাথে গুণ করে এখানকার প্রথম পদের সমান হবে, বাকিগুলোকে আমরা কনসিডার করবো না। অথবা আমরা বলতে পারি যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করার পর যেটা পাবো ভাগফলটা, এটাকে আমরা কি করব, এখানে ভাগফলের জায়গায় লিখে দেবো। ঠিক আছে, ভাগফলের জায়গায় লিখে দেওয়ার পর এখানে যাহা লিখলাম সেটা দিয়ে এই সব এদের দুইটাকে এবার গুণ করবো। তো গুণ করলে এখানে 6x² পাওয়া যাবে স্বাভাবিকভাবেই, তার ওটাই বের করছি। আর দ্বিতীয়টা যা হবে তা লিখবো, গুণ করলে 6x² আর -1 গুণ করলে -6x হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, বীজগণিতের বিয়োগ যেভাবে করে সেভাবে বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা জানি এই চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয়, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে, তো এই চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম আমরা। চিহ্নগুলো যদি পরিবর্তন করে দেই সেটা হবে কি, এই প্রথম পদটি স্বাভাবিকভাবে কেটে যাবে, তার কারণ এটা তো মিলে গেছে আমাদের। আর এইখানে কি হবে দেখো, -7x আছে এখানে +6x, তাহলে হবে কি -x হবে। ঠিক আছে, -x হবে। আর এইখান থেকে আমরা কি করব, পরের পদটি যেটা আছে 5, অথবা এখানে আমরা কি করতে পারি, উদাহরণ হিসেবে যেহেতু এখনো পদ নাই তাহলে এখানে আমরা 0 বসাইতে পারি, অথবা আমরা এখানে ফাঁকা লিখতে পারি। ঠিক আছে, আমরা ফাঁকা লিখতে পারি। ফাঁকা লেখার পর আমরা যেহেতু বিয়োগ করতেছি তাহলে কি হবে, এই 5x কি এখানে নামায় নিয়ে আসবো আমরা। এখানে যতগুলো পদ থাকবে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যেমন একটা একটা করে নিয়ে আসে, এখানে দরকার নেই, এখানে আমরা চাইলে সবগুলোই একসাথে, এখানে যে আরও পদ থাকতো তাহলে সেগুলোকেও আমরা কি করতাম, নামায় নিয়ে আসতাম। এরপর কি করতে হবে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এমন একটা সংখ্যা আবার নিব, যেটা দিয়ে এমন একটা পদ নিব যে পদ দিয়ে এখানকার প্রথম পদ এক্সকে গুণ করলে কি হবে, -x হবে। অথবা আমরা কি করতে পারি, -xকে এখানকার প্রথম পদকে এখানকার প্রথম পদ দিয়ে ভাগ করতে পারি, তাহলে -1 হবে। তার মানে আমরা বুঝে নিয়ে গেলাম এখানে -1 যদি আমরা নেই তাহলে কি হবে, এইটা আর এটা গুণ করলে এখানে এটার সমান হবে। তো x আর -1 গুণ করলে -x হয়। অর্থাৎ সবসময় আমাদের এমন একটা সংখ্যা এবং চিহ্নটাও এমন একটা চিহ্ন নিতে হবে যে চিহ্ন সহ গুণ করে এখানে চিহ্ন সহ মিলতে হবে, অথবা এটা সবচেয়ে বেটার। ঠিক আছে, যে আমরা এখানকার প্রথম পদকে এখানকার প্রথম পদ দিয়ে ভাগ করব, যে ভাগফলটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো চিহ্ন সহ। বসানোর পর এবার ওইটা দিয়ে গুণ করে, তারপর এখানে যা বসালাম সেটা দিয়ে দুইটাকেই গুণ করে এখানে আমরা লিখবো -x আর মাইনাসে মাইনাসে প্লাস কত 1। ঠিক আছে, -1 আর -1 গুণ করলে +1। একইভাবে বিয়োগ করব আমরা, এখানে বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয়, এটা আমরা জানি বিয়োগ করতে হয়। আর বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিই হিসাবের সুবিধার্থে, অথবা এমনিতেও বিয়োগ করলে আমরা জানি -x থেকে -x বাদ দিলে 0ই হবে। তো এটা কেটে যাবে, আর 5 থেকে 1 বাদ দিলে হবে এখানে 4। তাহলে এখানে আমরা রিমাইন্ডার পেলাম কত, আমরা এখানে রিমাইন্ডার কত পেলাম, 4 পেলাম। অর্থাৎ আমরা বলতে পারি 6x² - 7x + 5, এই যে রাশিটি আছে এই রাশিটির একটি উৎপাদক কি x-1 কে আমরা বলতে পারবো না। তাহলে আমরা বলতে পারবো x-1 6x² - 7x + 5 কিনা, 5 এর এই 7x + 5 এর একটি কিনা উৎপাদক নয়। অর্থাৎ x-1 6x² - 7x + 5 এর কোনো উৎপাদক নয়, তার কারণ ভাগ যায়নি, এখানে কত এসেছে 0 এসেছে, এখানে 0 আসেনি, এখানে কত আসেনি, এখানে 0 আসেনি। 0 যদি আসতো তাহলে কি হতো, তোমার এটা একটা উৎপাদক হতো। ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা এখানে কত যদি থাকতো, এখানে যদি 5, এখানে যদি 5 না থেকে 1 থাকতো, এখানে যদি 5 না থেকে কি হতো 1 থাকতো। আচ্ছা এখানে 5, হ্যাঁ 5 না থেকে যদি এখানে কি থাকতো 1 থাকতো, তাহলে কিন্তু এখানেও কি হতো 1 হতো, এখানে কি হতো 1 হতো, আর এখানে কি হতো 1 হতো। তখন এখানে কি হতো 1 আর 1 বাদ দিয়ে এখানে 0 হতো। তখন আমরা বলতে পারতাম x-1 6x² - 7x + 1 এর একটি কি উৎপাদক। এখন আমরা ধরি, আমরা এখানে কি করি, ধরি এই যে ভাজকটা, এই যে ভাজ্যটি আছে, এই ভাজ্যটিকে আমরা কি, এটা যেহেতু একটা x এর কি ফাংশন, তো এটাকে আমরা f(x) ধরি। আর যে ভাগফলটা আসবে সেই ভাগফলটিও কি আমাদের একটা x এরই ফাংশন আসবে, ভাগফলও কি হবে একটা x এর ফাংশন আসবে, সেটাকে আমরা বলি h(x). আর যে ভাজকটি আছে সেই ভাজকটা কত আমাদের এখানে, ভাজক কিন্তু x-1, x-1 অর্থাৎ x-1 হইতে পারে, x- কি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, x-a ধরে নিলাম আমরা। আর ভাগশেষ এখানে আমাদের কত থাকবে, আমরা 4 পাইছিলাম ভাগশেষ প্রথম অঙ্কের জন্য, পরে পেলাম 0, কিন্তু জেনারেলি মনে করো এখানে কি আছে 5ই আছে, এখানে কত আছে 5 আছে, সেক্ষেত্রে তো এখানে কি হবে
4 হবে। তো এটাকে এখন এখানে যদি 1 না হয়ে কি হয়, যে কোনো পদ হয়, যে কোনো পদ দিয়েই তো আমরা কি করতে পারি, এটাকে ভাগ করতে পারি। ভাগ করলে এখানে যে কোনো একটা ভাগশেষ কি পাবো, আর পাবো, অর্থাৎ যে কোনো একটা রিমাইন্ডার আমরা কি পেবো, অর্থাৎ পাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখব যে এইখানে এ এবং আর এর মধ্যে সম্পর্কটা কেমন। অর্থাৎ এখানে যে কোনো একটা পদ যদি আমরা এ বসাই আর এখানে ভাগশেষ যে কোনো একটা কি পাবো আমরা আর পাবো, তাহলে এ এর কোন মানের জন্য আর এর মান 0 হবে সেটা আমরা মূলত হিসাব করব। ঠিক আছে, আমরা তো এখানে হিসাব করে দেখলাম যে মানে এখানে মনে করো 5, এখানে কি আছে, এই পদটা কত আছে, 5ই আছে, এখানে কি আছে, 5ই আছে। ঠিক আছে, তাহলে এইখানে এক্স মাইনাস কত দিলে, এক্স মাইনাস এখানে কত দিলে এইখানে আর এর মানটা কি হবে, 0 হবে, তাই না? এখানে আর এর মানটা কি, আমরা জানি যে এইখানে আমরা তখন এখানে পরিবর্তন করেছিলাম, কিন্তু না, আমরা এখানে পরিবর্তন করব না, আমরা এইখানে পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এইখানে যদি আমরা কি দিতাম, 5 দিতাম, এখানে যদি আমরা কি দিতাম, দেখ কিছু একটা দিতাম, 5 না, এখানে অন্য কোনো সংখ্যা, অর্থাৎ এইখানে কোন সংখ্যা দিলে এইখানে 0 আসবে, এইরকম একটা পদ আমরা কি চাইতেছি, বের করতে যাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এটা করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে, এইখানে কত দিলে এইখানে কত আসে। তাহলে অর্থাৎ এ এবং আর, এ এবং আর এখানে যদি আমরা কি দেই, এক্স মাইনাস এ দেই, তাহলে এখানে আমরা কি পাবো, রিমাইন্ডার হিসেবে কি একটা পদ পাবো আর। তাহলে যে কোনো এক্স মাইনাস এ এর জন্য যে কোনো রিমাইন্ডার আর যদি হয়, তাহলে সেইখানে আমরা কি করব, একটা সম্পর্ক বের করবো। তাহলে ভাগশেষটা যদি আর হয়, তাহলে একটু আগে আমরা যে ইকুয়েশনটা পড়লাম এখানে দেখো, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমরা এখান থেকেও কি করতে পারি, ওই সেম ইকুয়েশনটা লিখতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ভাজ্য এক্স মাইনাস এ ইন্টু কত, ভাজ্য ইন্টু ভাগশেষ ভাগফল এইচ প্লাস এইচ অফ এক্স প্লাস কি আর ভাগশেষ। তাহলে আমরা হলো কি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো এগুলি তো আমরা ধরলাম একটু আগে। তো তো এই জিনিসটা আমরা পাচ্ছি এখানে। এখন যদি আমরা কি করি, আমরা এখানে এক্স এক্স সমান যদি এ বসাই, এক্স সমান ধরি, এক্স সমান, এটা 1 নং ইকুয়েশন, এই 1 নং ইকুয়েশনে আমরা এক্স সমান কি বসাই, এ বসাই। এক্স সমান এ বসাইলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? এক্স সমান এ বসাই, ঠিক আছে, এক্স সমান এ বসাইলে এখানে কি হবে, এফ অফ এ সমান, এখানে কিন্তু এ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 ইন্টু এইচ অফ এক্স প্লাস কি আর। তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন এখানে আর সমান হচ্ছে কত, এফ অফ এ। ঠিক আছে, আর সমান হচ্ছে এফ অফ এ। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম এফ এক্স এর যে কোনো একটা ফাংশনকে, এক্স এর যে কোনো একটা ফাংশনকে যদি আমরা এক্স মাইনাস এ আকারের, কেমন আকারের, এক্স মাইনাস এ আকার, এক্স মাইনাস এ আকার মানে কি বলো দেখি, এক্স মাইনাস 7, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 5, এক্স মাইনাস প্লাস প্লাসও হইতে পারে, এক্স মাইনাস প্লাস এক্স প্লাস, হ্যাঁ এক্স এক্স প্লাস 2ও হইতে পারে। এক্স প্লাস 2 বিষয়টা কেমন হবে, মানে এক্স মাইনাস মাইনাস 2, এটা কিন্তু এক্স প্লাস 2। ঠিক আছে, এক্স প্লাস 2 যখন হবে তার মানে কি এ এর মান -2, তাহলে এ এর মান পজিটিভও হইতে পারে, এ এর মান কি হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এ এর মান যদি পজিটিভ হয় সেক্ষেত্রে এগুলো, এ এর মান না তো নেগেটিভও হইতে পারে, এ এর মান যদি কি হয় -5 হয়, তাহলে আমরা বলেছি যে এটা এক্স এর কি যে কোনো মানের জন্য সত্যি। এই ইকুয়েশনটি কি, এই ইকুয়েশনটি এক্স এর যে কোনো, এ এর যে কোনো মানের জন্য, এ এর যে কোনো মানের জন্য সত্য, সেটা যে কোনো মানের জন্য সত্য। ঠিক আছে, এক্স এর যে কোনো মানের জন্য সত্য, এটা সেটা ধনাত্মক সংখ্যা হইতে পারে বা ঋণাত্মক সংখ্যা, যে কোনো বাস্তব মানের জন্য সত্য। আপাতত আমরা বাস্তব ধরে অবাস্তবের দিকে যাচ্ছি না, যে কোনো মানের, মেনলি এটা অবাস্তবের জন্য, যে কোনো মানের জন্য সত্য এক্স এর, সরি এ এর। তাহলে এ এর মান যখন ধনাত্মক হবে তখন এক্স মাইনাস এ হবে, যখন এ এর মান কি হবে ঋণাত্মক হবে তখন কি হবে, এই যে এটা যেটা আমি দেখাইলাম এক্স মাইনাস -2, তাহলে এক্স প্লাস কি 2 আকারের হবে। তবে আমাদেরকে সাজাইতে হবে কি আকারের, মানে এক্স প্লাস 2, তো এক্স প্লাস 2 মানে আসলে কি এক্স মাইনাস -2, অর্থাৎ এ এর মানটা কি, মানে এখানে মাইনাস রেখে এ এর মান যা আসবে, এর এটা ধনাত্মক মান হতে পারে, ঋণাত্মক মান হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কোন আকারের পদ, এক্স মাইনাস এ আকারের যে কোনো পদ, অর্থাৎ এফ অফ এক্স যদি একটি রাশি হয় আর এক্স মাইনাস এ এই আকারের কোনো পদ দিয়ে যদি আমরা এফ অফ এক্সকে ভাগ করি, ঠিক আছে, তাহলে এই আকারের
এই আকারের কোনো পদ দ্বারা এফ অফ এক্সকে ভাগ করলে ভাগশেষ কত আসবে দেখো তো। ভাগ করলে ভাগশেষ সব সময় দেখো এফ অফ এ আসবে। ভাগশেষ সবসময় কি হবে, আর ইজ ইকুয়াল টু হবে এফ অফ এ। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা এখন ওই যে উদাহরণটা করছিলাম সেইখানে ফিরে যাই। আমরা সেখানে লিখেছিলাম কি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 ছিল। এটাকে আমরা ভাগ করেছিলাম এক্স মাইনাস 1 দিয়ে, ঠিক আছে, অর্থাৎ এক্স মাইনাস এ, অর্থাৎ এখানে এ এর মান কত, এ এর মান কিন্তু 1, ঠিক আছে। তাহলে আমরা বলেছিলাম যে এফ অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি দেখলাম, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ এই আকারে কোনো কিছু দ্বারা ভাগ করলে ভাগফল হবে কি এফ অফ এ। তাহলে এইখানে এই যে পদটি আছে এফ অফ এক্স, একে যদি আমরা কি করি, অতএব এফ অফ এক্স কে যদি আমরা কি করি, এই যে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করি, এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে এবার ভাগশেষ কত হবে বলো দেখি। তাহলে ভাগফল হবে কত, এ এর জায়গায় কি, এ এখানে কি এ সমান কি আছে, এখানে এ এর জায়গায় 1 আছে, এর জায়গায় কি আছে 1 আছে, তাহলে কি হবে এফ অফ 1 হবে। তাহলে ভাগশেষ হবে কি এফ অফ 1। তাহলে এফ অফ 1 এর মানটা আমরা বের করি, তাহলে এফ অফ এক্স যদি ওইটা হয় তাহলে এফ অফ 1 এর মান আমরা বের করতে পারি। এফ অফ 1 সমান কত হবে 6x স্কোয়ার, অর্থাৎ 6x এর জায়গায় 1 আছে, তার উপর আমরা কি দিলাম স্কোয়ার দিলাম, মাইনাস 7x আছে, তা 7 এর জায়গায় কত হবে 1 হবে, প্লাস কত 5 ছিল, এখানে কত 6 হবে, মাইনাস 7 প্লাস 5, তাহলে 5 6 11 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 4। এই যে দেখো ভাগশেষ কিন্তু 4 আসছে। আমরাও কিন্তু তখন কি পেয়েছিলাম, 4ই পেয়েছিলাম। আমরা ভাগ করে কত পাইছিলাম, এই দেখো আমরা কিন্তু ভাগ করে এখানে 4 পাইছি ভাগশেষ হিসাবে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, আমরা এই জিনিসটা বুঝলাম যে এফ অফ এক্স কে, তাহলে আমাদের এই লাইনটা সবসময় কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, এফ অফ এক্স কে এ মাইনাস 1 আকারের কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার ভাগফল হবে, তার ভাগশেষ হবে কত এফ অফ এ, এই যে এই রাশিটি, ঠিক আছে। এক্স মাইনাস 1 আকারের কোনো পদ দ্বারা যদি আমরা এফ অফ এক্সকে কী করি, অর্থাৎ এক্সের যে কোনো একটা ফাংশনকে যদি আমরা কি করি ভাগ করি, তাহলে কি হবে ভাগশেষ সবসময় কি হবে এফ অফ এ হবে, বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা, তোমরা বুঝছো কিনা সেটা যাচাই করার জন্য আমরা যদি আর একটা অঙ্ক করি, দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস এখানে প্লাস 1 দিলাম, প্লাস কি দিলাম 1 দিলাম, এই সংখ্যাটাকে এই এফ অফ এক্স এটাকে আবার আমরা কি করব এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করব, 1 দ্বারা ভাগ করব, ঠিক আছে, এটা দ্বারা ভাগ করবো। তাহলে ভাগশেষ কত হবে, সেক্ষেত্রে ভাগশেষ কত, ভাগ করতে ভাগশেষ করার দরকার নেই, ভাগ করলে ভাগশেষ কত, ভাগ করবো না দিয়ে আমরা কি করলে ভাগ করলে ভাগশেষটা কত হবে। তাহলে ভাগশেষ কত হবে, এখানে এক্স মাইনাস 1 আছে, তাহলে ভাগশেষ কত হবে এফ অফ এর জায়গায় কি আছে, এখানে 1 আছে, তাহলে এফ অফ এ সমান কি এফ অফ 1। তাহলে ভাগশেষ কত হবে, ডেফিনেটলি হবে এফ অফ 1 হবে। তার কারণ কি, আমরা এই আকারের পদ দিয়ে যখন ভাগ করি তখন ভাগশেষ হয় কি এফ অফ এ, এখানে এ এর জায়গায় কি আছে 1 আছে, তাহলে ভাগশেষ হবে কি এফ অফ 1। তাহলে আমরা এখানে দেখি ভাগশেষ কত হবে, তাহলে এখানে আমরা অতএব ভাগশেষ সমান হবে, ভাগশেষ কত হবে 1 বসিয়ে দিই, এবার ভাগশেষ হবে এফ অফ 1 ইজ ইকুয়াল টু কত হবে 1 এর উপরে এখানে 6x স্কোয়ার দিই, 6 ইন্টু 1 এর উপরে স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1 প্লাস 1, তাহলে 6 মাইনাস 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার কিন্তু ভাগশেষ কি হলো 0 হলো। তাহলে এবার আমরা বলতে পারবো যে এক্স মাইনাস 1 কি, এক্স মাইনাস 1 এই যে এফ অফ এক্স আছে এর একটা কি, এর একটা উৎপাদক, এর একটা কি উৎপাদক, বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারবো কি এফ অফ এক্স মাইনাস 1 এই এক্স মাইনাস 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক। কেন বলতে পারবো, কারণ প্রথমেই আমরা পড়িয়েছি একটি জিনিস যখন আরেকটা জিনিসের উৎপাদক হইতে হয় তখন ভাগশেষ কত হইতে হয় 0 হয়। এই যে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে
উৎপাদক হবে। তাহলে ভাগ করার পর ভাগশেষ যদি আমরা শূন্য পাই তাহলে আমরা বলতে পারি যে সেটা তার উৎপাদক হবে। কিন্তু এখন আমরা এই প্রক্রিয়ায় দেখলাম যে ভাগশেষ সবসময় ভাগ করে বের করার দরকার নেই। তাহলে কোনো একটা এফ অফ এক্স কে, তাহলে আমরা কি দেখলাম, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ আকারের পদ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ এ। তাহলে এখন যদি আমরা চেক করি, তাহলে এখন আমাদের এখানে এই উদ্দেশ্যটাই ছিল, এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে যে উৎপাদক কিনা এটা চেক করা। তাহলে এটা এর উৎপাদক কিনা, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারি এক্স মাইনাস এ আকারের কোনো পদ এফ অফ এক্স এর কি হবে, উৎপাদক হবে। উৎপাদক হবে কোন শর্তে, যদি এইটা দিয়ে এটাকে ভাগ করার পর ভাগশেষ 0 হয়। আর সেই ভাগশেষটা কত, উৎপাদক হবে যদি ও কেবল যদি, অথবা যদি, সহজ কথা, এখানে গণিতের ভাষা আছে যদিও কেবল যদি, এফ অফ এ ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়। এটাই কিন্তু আমরা মেইনলি এটা ব্যবহার করি। তাহলে এফ এক্স মাইনাস এ আকারের কোনো পদ এফ অফ এক্স নামক কোনো একটা পদের উৎপাদক তখনই হবে যখন এখানে যে পদটা আছে এফ অফ এ ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়। তখন আমরা দেখলাম যে এক্স মাইনাস এ আকারের কোনো পদকে এফ অফ এক্স দ্বারা ভাগ করলে তার ভাগশেষ হচ্ছে কত, এফ অফ এ। অর্থাৎ এখানে যে পদটা আছে ওই ফাংশনে এক্স এর জায়গায় এই এটা বসিয়ে দিলে কি হচ্ছে, ভাগশেষ হচ্ছে। যেরকম আমরা দেখলাম যে, তাহলে আমরা দেখলাম এফ অফ 1 ইজ ইকুয়াল টু 0, মানে যখন আমরা এই এক্স স্কোয়ার 6x² মাইনাস 7x প্লাস 1 এর জন্য আমরা কি দেখলাম, এফ অফ 1 ইজ ইকুয়াল টু কি, 0, এফ অফ 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম যে 6x² মাইনাস 7x প্লাস 1 এর জন্য এফ অফ 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটার উৎপাদক কত হবে, এর উৎপাদক কত, তাহলে এর উৎপাদক তাহলে কি হবে, এক্স মাইনাস 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। এফ অফ এক্স সমান, এটা লিখি, এফ অফ এক্স সমান এত এর জন্য এফ অফ 1 সমান 0। তাহলে কি হবে, এক্স মাইনাস 1 এফ অফ এক্স এই পদটার একটি কি হবে, উৎপাদক হবে। তাহলে আমরা কি করলাম, এবার উল্টা ডিসিশনটা নিলাম। আগে আমরা কি করতাম, এইখান থেকে এইটা উৎপাদক হবে কিনা সেটা চেক করলাম কিভাবে, এর জায়গায় এইটা 1 বসিয়ে। এবার আমরা উল্টা চেক করতেছি, আমরা দেখতেছি যে এক্স এর মান কত বসালে 0 হয়। তাহলে আমরা দেখলাম এক্স এর মান কি 1 বসালে 0 হয়। তার মানে আমরা বলতে পারি কি, তার মানে এই যে আগের ইনফরমেশন, আমরা জানি যে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে এফ অফ এ 0 হলে এক্স মাইনাস এই যে এইটা তখন উৎপাদক হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে এফ অফ 1 সমান 0 হচ্ছে, তার মানে কি এক্স মাইনাস 1 ওর একটা কি হবে, উৎপাদক হইতো হবে। যদি এফ অফ 2 কি হয়, উদাহরণ হিসেবে এফ অফ 2 সমান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো কি এক্স মাইনাস 2 হবে তার কি একটা উৎপাদক। যদি দেখি এফ অফ 3 কি সমান 0, তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস 3 হচ্ছে কি তার একটা উৎপাদক। যদি এফ অফ মাইনাস 2 সমান, এর মান তো কি হইতে পারে, -2 হইতে পারে, তাই না, আমরা তো বলছি এর যে কোনো মানের জন্য এটা সত্য হইতে পারে। যদি আমরা দেখি এফ অফ -2 সমান 0, তাহলে তার উৎপাদক কত হবে, এক্স মাইনাস -2। তার কারণ কি এখানে এ সমান কত, -2 আসছে, এ সমান এখানে এ এর জায়গায় কত আসছে, তখন এখানে তো আমরা এফ অফ এ লিখতেছিলাম, ঠিক আছে না, এটা তো ছিল এফ অফ এ, তো এফ অফ -2 হয়েছে। এফ অফ এ যদি এফ অফ এ এর জন্য যদি এক্স মাইনাস এ হয়, তাহলে এফ অফ -2 এর জন্য কি হবে, এক্স মাইনাস -2 হবে। তার মানে কি হলো এক্স প্লাস 2 সেক্ষেত্রে কি হবে, একটা উৎপাদক হবে, এক্স প্লাস 2 একটা কি হবে, উৎপাদক হবে ওই সংখ্যাটা। তাহলে এখান থেকে আমরা একটা কি কনক্লুশনে পৌঁছাতে পারি। যদি, তাহলে কনক্লুশনটা কেমন, যদি এফ অফ প্লাস মাইনাস এ সমান 0 হয়, মানে যে কোনো, অবশ্যই যে কোনো একটা রাশির ক্ষেত্রে, যে কোনো একটা রাশি যদি এফ অফ এক্স এর ক্ষেত্রে, এফ অফ এক্স এর এই এফ অফ এক্স যে কোনো রাশির জন্য, এফ অফ এক্স নামক যারা সংজ্ঞায়িত যে কোনো রাশির জন্য যদি এফ অফ প্লাস এ অথবা মাইনাস এ সমান 0 হয়, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কি হবে এক্স মাইনাস প্লাস এ, অর্থাৎ যদি প্লাস হয় এফ অফ প্লাস এ যদি হয় তাহলে এক্স মাইনাস এ তার একটা উৎপাদক হবে, আর যদি এক্স মাইনাস এফ অফ মাইনাস এ সমান 0 হয় তাহলে এক্স প্লাস এ কি হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে। বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, যদি এফ অফ এক্স এর জন্য এফ অফ প্লাস মাইনাস এ সমান 0 হয় তাহলে কি হবে, যদি এফ অফ প্লাস এ সমান 0 হয় তাহলে কি হবে এক্স মাইনাস এ তার একটা উৎপাদক হবে, আর যদি এফ অফ মাইনাস এ সমান 0 হয় তাহলে এক্স প্লাস এ হবে কি এফ অফ এক্স এর একটি উৎপাদক। ওই জন্য প্লাস মাইনাস দিয়েছি, এখানে মাইনাস মাইনাস প্লাস দিয়েছি। তাহলে এই পর্যন্ত তোমরা পুরো জিনিসটা বুঝতে পারতেছো কিনা? তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, একটা রাশির উৎপাদক কি করতে পারবো, আমরা বের করে নিতে পারবো। কোনো একটা রাশির উৎপাদক কত হবে সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, কোনো একটা রাশির উৎপাদক কত হবে সেটা আমরা এইভাবে এফ অফ যে কোনো একটা যদি এফ অফ এক্স দেওয়া থাকে আমাদের, তাহলে আমরা কি করবো র্যান্ডমলি এফ অফ এস এক করবো, এর যে কোনো একটা র্যান্ডম কিছু মান ধরবো, মান ধরে যদি আমরা কি পাই 0 পাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, তাহলে এফ অফ প্লাস মাইনাস এ এইরকম, এটা যদি মাইনাস প্লাস হয় তাহলে এইরকম করে একটা উৎপাদক আমরা একটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ভাগশেষ উৎপাদক এই প্রক্রিয়া, তাহলে এই প্রক্রিয়ায় কি করা হয়, তাহলে উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করব তখন আমাদের ফোর্থ পদ্ধতিটা হচ্ছে কি ভাগশেষ প্রক্রিয়ায় উৎপাদক বিশ্লেষণ করা। কি ভাগশেষ উপপাদ্য, এটাকে বলা হয় কি ভাগশেষ উপপাদ্য। এই যে থিওরিটা আমরা লিখলাম এটাকে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কোনটা ভাগশেষ উপপাদ্য কোনটাকে আমরা বলি, যদি বলে যে ভাগশেষ উপপাদ্য কোন কাকে বলে, তাহলে এই জিনিসটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ এক্স মাইনাস এ আকারের কোনো পদ এ এফ অফ এক্স নামক কোনো একটা ফাংশনের উৎপাদক হবে যদি ও কেবল যদি এফ অফ এ সমান কি হয় 0 হয়। এটা হচ্ছে কি মেনলি তোমাদের ভাগশেষ উপপাদ্য। এটা কি ভাগশেষ উপপাদ্য। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে, এই যে লাইনটা আমি লিখেছি এটার নামই ভাগশেষ উপপাদ্য। এটা অনেক সময় ক নম্বরে আসে, ভাগশেষ উপপাদ্যটি বিবৃত করো। তাহলে তোমরা এখানে আকারের কোনো পদ তোমরা দিতে পারো, না দিলেও হবে। তো এক্স মাইনাস এ তোমরা যে কি করতে পারো, এই জিনিসটা পুরোটাই কি করতে পারো, মুছে দিতে পারো। আমি বোঝানোর জন্য আকারের পদ দিয়েছি, এখানে তোমরা কমা দিবা। তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে, একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে যদি ও কেবল যদি এফ অফ এ সমান 0 হয়। এটা হচ্ছে কি তোমাদের ভাগশেষ উপপাদ্য। তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব, ভাগশেষ উপপাদ্য দ্বারা কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটা আমাদের ফোর্থ পদ্ধতি। যখন কোনো একটা ভগ্নাংশের কোনো একটা রাশির ক্ষেত্রে আমরা দেখব যে 1 নম্বর পদ্ধতি কি নেওয়া, কমন নেওয়া। ঠিক আছে, কমন নিয়ে পাচ্ছি না, কমন নিয়ে কি পাইতেছি না। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কি সূত্র, সরাসরি সূত্র মেলানো প্লাস জোর করে সূত্র মেলানো, এটাও আমরা কি ফেল মেরে গেলাম, এটাও পাইলাম না। 3 নম্বর পদ্ধতি ছিল মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস। তাহলে এখানেও 3টা পদ নাই, মিডল টার্মে আমরা জানি 3টা পদ থাকলেই হয়, বেশি পদ থাকলে হয় না। মিডল টার্ম অ্যানালাইসিস এটা দিয়েও কি আমরা ফেল মারছি, এটা দিয়েও আমরা পারতেছি না। অথবা পদ অথবা পাওয়ারগুলো কি নাই, সমান্তর ধারায় নেই। 3টাই পদ আছে কিন্তু পাওয়ারগুলো সূচকগুলো সমান্তর ধারায় নেই, সেক্ষেত্রেও আমরা কি করলাম ফেল মারলাম। তখন আমাদের যে ফোর্থ পদ্ধতিটা আসবে সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য। তাহলে এখানে আমরা কি করব, তাহলে ওই যে রাশিটা আছে ওই রাশিতে র্যান্ডমলি কি বসাবো, র্যান্ডমলি ওয়ান এফ অফ এর মান বের করবো, মানে ওই যে কোনো একটা এফ অফ এক্স এর জন্য। অর্থাৎ যে পদটাকে আমাদের কি করতে বলবে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, সেগুলো তো আমরা আগে এই পদ্ধতিতে চেক করবো। এই 3টা পদ্ধতিতে যখন ফেল করব তখন আমরা লাস্ট পদ্ধতিতে যাব। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাগশেষ উপপাদ্য হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে এই সবগুলো করা যায়। যেগুলো মিডল টার্মে করা যায় সেগুলোও কিন্তু ভাগশেষ উপপাদ্য দিয়ে করা যাবে, যেগুলো সূত্রের মাধ্যমে হয় সেগুলোও ভাগশেষ উপপাদ্য দিয়ে করা যাবে, যেগুলো কমন নিয়ে করা যায় সেগুলোও ভাগশেষ উপপাদ্য দিয়ে করা যাবে। অর্থাৎ ভাগশেষ উপপাদ্য হচ্ছে একটা কি, মানে এটা একটা মানে বাইপাস পদ্ধতি আর কি। যখন জেনারেলি যাচ্ছে না তখন আমরা কি করতেছি, আগেই কি করতেছি ওর একটা উৎপাদক চুরি করে বের করে নিচ্ছি। সহজ অনেক সময় বলা যেতে পারে ওর উৎপাদকটা আমরা যখন আমরা সরাসরি কি করতে পারতেছি না, ওর উৎপাদকগুলো বের করতে পারতেছি না, তখন এটাকে বলে না যে বাইপাস। অর্থাৎ বাইপাস করে তার একটা উৎপাদক আমরা কি করতেছি, কোনোভাবে একটা উৎপাদক জেনে নিচ্ছি। ওই উৎপাদকটা জেনে নেওয়ার পর বাকি উৎপাদকগুলো আমরা কি করব, বের করব। তো এইটাই হচ্ছে সেই পদ্ধতি। তাহলে বাকি উৎপাদকগুলো বের করার সহজ পদ্ধতি আমরা দেখব। এখন দেখো
তাহলে ভাগশেষ উপপাদ্যটার বিষয়টা কি? তাহলে আমরা তো কি করতে পারি, ওই যে এফ অফ এক্স, ওই এফ অফ এক্সে আমরা কি করব, এ সমান মানে অর্থাৎ আমরা চেক করব যে এফ এক্স মাইনাস এ আকারের কোনো একটা উৎপাদক আমরা কি করব, এর বের করতে চাবো। তাহলে এ এর মান একবার 1 বসাবো, -1 বসাবো, 2 বসাবো, -2 বসাবো। এইগুলো সাধারণত যে অঙ্কগুলো পরীক্ষায় দেয় সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এই 4টা মানের জন্যই কি মিলে যায়। দেখা যায় এফ অফ 1, এফ অফ -1, এফ অফ 2, এফ অফ -2 সমান 0। যদি হয় মনে করো এফ অফ 1 সমান কি 0 পাইলাম আমরা, তাহলে আমরা কি বলতে পারবো, এক্স মাইনাস 1 তার একটা উৎপাদক, তার মানে তার একটা কি পেলাম আমরা, একটা উৎপাদক পেয়ে গেলাম। আর যখন একটা উৎপাদক পাবো তখন এইটা দিয়ে যদি আমরা ওই পদটাকে ভাগ করি, ঠিক আছে না, উৎপাদক তো একটা পেয়ে গেলাম, যদি ভাগ করি তাহলে এখানে কি পাবো, তার আর একটা উৎপাদক পেয়ে যাব, তাই না? তার কারণ আমরা জানি যে একটা ভাজ্যের জন্য ভাজকও একটা উৎপাদক, ভাগফলও একটা উৎপাদক। আর ভাগশেষ তো এখানে 0 হবেই, তাই না? ভাগশেষ 0 ধরেই তো এটা আমরা করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি বললাম, একটা উৎপাদক এখানে বের করলাম, আর একটা উৎপাদক কি, এই যে ভাগ করার পর আর একটা উৎপাদক পেলাম। তারপর এই যে এই পদটা, তাহলে এটা একটা উৎপাদক, তাহলে ভাজকটা একটা উৎপাদক পেয়ে গেছি আমরা আগে, এখানে ভাগ করার পর আর একটা উৎপাদক পাইলাম, ভাজ্য নামক উৎপাদকটা পেলাম, সরি ভাগফল নামক উৎপাদকটা পেলাম। পরবর্তীতে এই ভাগফলকে যদি আবার আমরা কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এই 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে এই যে প্রক্রিয়া, এইটা কি করব, রিপিট আমরা করতেই থাকবো, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা রিপিট করতে থাকবো। তাহলে যদি আমরা এখন বইয়ের একটা অঙ্কে চলে যাই, এখন এই যে অঙ্কটা দেখো, এই বইয়ের অনুশীলনী 3.4-এর এটা 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এখানে যদি আমরা দেখি 1 নম্বর হচ্ছে কি কমন, যদি আমরা নিই, বুঝতেই পারতেছি এখানে কমন যাবে না, তার কারণ এখানে এ আছে, এখানে আছে, কিন্তু এখানে তো নাই, তার মানে এটাকে ফেল মারলো। 2 নম্বর পদ্ধতি হচ্ছে সূত্র যদি আমরা মিলাইতে চাই, তাহলে এটা সূত্র জোর করি, সূত্র বা যেমনি হোক সূত্র মিলাইতে পারবা না। এখানে কিউব আছে, তো কিউবের জন্য তো 4টা পদ লাগে, হবে না, এখানে স্কোয়ার লাগবে, তাই না? আর এটাকে তো কিউব আকারে প্রকাশ করাই যাবে না, তাহলে জোর করেও মেলানো যাবে না, নর্মালিও মেলা যাবে না। এরপর যদি 3 নম্বর পদ্ধতি মিডল টার্ম যদি আমরা করতে চাই, তো মিডল টার্ম করার জন্য আমাদের পাওয়ারগুলো সমান্তর ধারায় থাকতে হয়। এখানে সূচক কত 3, এখানে সূচক কত 1, আর এখানে সূচক কত 0, ঠিক আছে? এখানে সূচক কি 0, তাহলে এখানে ডিফারেন্স কত 2, আর এখানে ডিফারেন্স 1, তাহলে এটা কি সমান্তর ধারায় নেই, পাওয়ারগুলো সমান্তর ধারায় নেই, তাহলে এখানেও আমরা কি করতে পারবো না, মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিসও করতে পারবো না। তাহলে এবার আমরা 4 নম্বর পদ্ধতি, যেটা ভাগশেষ উপপাদ্য, এই পদ্ধতি কি করব, অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো তো এই পদ্ধতিতে আমরা কি করি, তাহলে এই যদি পদ হয় তাহলে আমরা কি করব, এটা মনে করি এফ অফ এ, এটা হচ্ছে কি এফ অফ এ, এফ অফ এ সমান হচ্ছে কি এক্স ছিল, এ দ্বারা প্রকাশ মানে ঝামেলা হয়ে গেল। আচ্ছা আমরা এটা এক্স এর জন্য করি, মনে করি বইয়ের এই অঙ্কটা এক্স এর মাধ্যমে আছে, তাহলে সুবিধা হবে এক্স এক্স, তাহলে এফ অফ এক্স সমান কত, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি থ্রাইস এক্স কিউব প্লাস টোয়াইস এক্স প্লাস কি 5, ঠিক আছে? তাহলে এই এফ অফ এক্স সমান এটা, তাহলে এখানে যেহেতু আমরা কি করলাম, এই 4টা পদ্ধতি কি করলাম, ফেল মারলাম, তাহলে আমাদের লাস্ট পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে কি করব, তাহলে এইখানে আমরা দেখব এফ অফ এ সমান 0 বের করব। আমরা জানি যে আমরা আমরা এর একটা এই আকারের উৎপাদক বের করতে চাচ্ছি, অর্থাৎ এখানে এর যে কোনো একটা মান, এর মান কি 1 হইতে পারে, 2 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, এইরকম একটা মান আমরা বসিয়ে তোমার বের করতে যাচ্ছি যে এফ অফ এ, এফ অফ অর্থাৎ 0 বের করতে যাচ্ছি, এফ অফ এ অর্থাৎ এ এর কোন মানের জন্য এটা 0 হয়, ঠিক আছে? এ এর 1, 2, -1, +1 এগুলো কোনো একটা মানের জন্য 0 হবে কিনা সেটা আমরা কি করব, বের করব। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে আমরা র্যান্ডমলি চেক করব, র্যান্ডমলি কি চেক করব যে এ এর মান, অর্থাৎ আমরা এ না বসিয়ে আমরা কি বসাই, এফ অফ 1 বসাই, ঠিক আছে? মানে এগুলো আমরা আগেই মনে মনে হিসাব করে নেব যে এফ অফ, আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে এফ অফ 1 সমান 0 হয় কিনা, ঠিক আছে? এফ অফ 1 সমান কি, এখানে 0 হবে 3 ইন্টু 1 কিউব, এখানে 0 হবে না, তখন সবই পজিটিভ, এখানেও আমরা পজিটিভ, এখানে কিছু কৌশল আছে, তোমরা খুব শীঘ্রই এগুলো বুঝতে পারবা। দেখো এগুলো সব পজিটিভ, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, এখন এক্স এর মানও যদি আমি পজিটিভ নেই তাহলে সব পজিটিভ হয়, পজিটিভ সংখ্যা যোগ করে কখনো 0 হয় না, তার মানে এখানে বোঝা যাচ্ছে কি 0 হবে না, তো খামখা ক্যালকুলেশন করে লাভ নেই। এই জন্য আমরা এখানে কি দিলে -1 দিলাম, এফ অফ -1 মূলত +1 -1 +2 -2, আর মাঝে মাঝে +1/2 -1/2, এই 6টার মধ্যেই মিলে যাবে। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে 3 ইন্টু -1 এর উপর কিউব
প্লাস 2 ইন্টু -1 প্লাস কত 5, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হয়, তাহলে -3 হবে এখানে, তাহলে -1 এর উপর যদি কিউব দেয় তাহলে -1ই হবে আলটিমেটলি। তখন মাইনাসের উপর বীজের সংখ্যক পাওয়ার দিলে কি হয়, মাইনাস থাকে, তাহলে -3 হবে। আর এখানে -1 +1 আর +2 আর -1 গুণ করলে কি হবে তোমার -2 হবে আর প্লাস এখানে 5, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম এফ অফ -1 এর মান কি হলো 0। তাহলে যদি এফ অফ -1 কি হয় সমান 0 হয়, তাহলে এর এফ অফ এক্স এর উৎপাদক কত হবে, এফ অফ এক্স এর উৎপাদক হবে, আমরা দেখছিলাম যদি এখানে মাইনাস হয় তাহলে +1 হবে। আমরা আগেই বলছি যে যদি এফ অফ -a উৎপাদক হয় তাহলে এক্স প্লাস এ হবে তার একটা কি উৎপাদক। এই যে তাহলে আমরা কি দেখলাম, এই যে এখানে যদি এফ অফ এ সমান 0 হয় তাহলে কি হবে, এফ অফ -a তার একটা উৎপাদক হবে। আর যদি এফ অফ -1 সমান 0 হয় তাহলে এক্স প্লাস এ হবে তার একটা কি উৎপাদক। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দেখলাম যে এফ অফ -1 কি, আমরা দেখলাম যে এফ অফ -1 সমান কি 0। তাহলে এটা আমরা মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারি, আবার কি ক্যালকুলেটর মাধ্যমে করতে পারি, অথবা এখানে ম্যানুয়ালি করতে পারি, করে দেখাইতে পারি। তাহলে এফ অফ -1 সমান 0, তাহলে অতএব যেহেতু, তাহলে আমরা লিখব যেহেতু এফ অফ -1 সমান 0, সুতরাং এফ অফ এক্স এর একটা উৎপাদক হবে কি এক্স প্লাস 1, এক্স প্লাস কি হবে 1 হবে তার একটা উৎপাদক। তাহলে আমরা একটা উৎপাদক যেহেতু পেয়ে গেলাম, একটা উৎপাদক কি পেয়ে গেলাম, তাহলে বাকি উৎপাদকগুলো আমরা কোন প্রক্রিয়ায় পাবো, এই প্রক্রিয়ায় কি আমরা আর একটা উৎপাদক কি, এখানে যদি আমরা ভাগ করি, তখন ভাগ করলে এখানে ভাগ শেষ হবে, তাহলে আর একটি উৎপাদক আমরা কি পেয়ে যাব। তবে আমরা এই পদ্ধতিতে অঙ্কটি করবো না, আমাদের অন্য পদ্ধতি আছে, আমি ওইটা বোঝানোর জন্য আগে এইটা বোঝাই, কারণ এইটা তোমরা বুঝো, এটা তোমরা কি বুঝো কীভাবে। দেখো আমরা এইখানে এমন একটা পদ দিব, আমরা কি করব, এখানে এমন একটা পদ দিব যে পদটা দিয়ে এটাকে কি করা যায়, ভাগ করা যায়, অথবা এইটা দিয়ে ভাগ করব কোন পদ, প্রথম পদটাকে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফলটা কি হবে, আরেকটি উৎপাদক হবে। তাহলে আমরা ভাগ করি, তো এই ভাগ করার সময় আমরা কি করছিলাম, যে এইখানে এমন একটা পদ বসিয়েছিলাম, এমন একটা পদ যে পদটি দিয়ে এই প্রথম যে এক্সকে, প্রথম পদ ভাজকের, এটাকে গুণ করলে যেন থ্রাইজ এক্স কিউব হয়। তাহলে সেই পদটি কত, অথবা আমরা এইভাবে বের করতে পারি যে এখানকার যে প্রথম পদ আছে ভাজ্যের, সেই প্রথম পদকে আমরা এখানকার প্রথম পদ দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে টোয়াইস এক্স কিউব, থ্রাইস এক্স স্কোয়ার হবে। তাহলে এইখানে আমরা কি করব, থ্রাইস এক্স স্কোয়ার দিব, ঠিক আছে। তো এইখানে যদি থ্রাইস এক্স স্কোয়ার দেই, এরপর আমরা কি করব, এই থ্রাইস এক্স স্কোয়ার দিয়ে এবার এইটা দিয়ে উভয়টিকে এবার কি করব, গুণ করে এখানে লিখবো। তাহলে এখানে তো থ্রাইস এক্স কিউব হবেই ডেফিনেটলি, আমরা আগে থেকেই পড়েছি। আর এইখানে আমরা কি দেব, থ্রাইস এক্স স্কোয়ার আর +1 এখানে গুণ করব, ঠিক আছে, গুণ করে দেবো কি থ্রাইস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা যদিও কি করছি টোয়াইস এক্স আর থ্রাইস এক্স স্কোয়ার এখানে লিখেছি এর নিচে, কিন্তু আসলে ওই দুইটা কিন্তু বিয়োগ করা যাবে না। যাই হোক আমরা বিয়োগ করি, এখানে বিয়োগ বসালাম, এখানে বিয়োগ দিলাম, এটা কেটে যাবে। এখন যদি আমরা বিয়োগ করি মাইনাস, কিন্তু দেখো থ্রাইস এক্স স্কোয়ার আর টোয়াইস এক্স এটা কিন্তু বিয়োগ করা যায় না, দুইটা আলাদা রাশি। তাহলে এখানে আমরা মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার লিখে রাখবো, আর ওখানে কি টোয়াইস এক্স লিখে রাখবো, আর 5কেও কি করবো এখানে আমরা নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এখানে আর একটা পদ বসাবো, যে পদটা দিয়ে এক্সকে গুণ করলে যেন মাইনাস থ্রাইস এক্স হয়, অথবা সেই পদটা কত হবে, মাইনাস থ্রাইস এক্স স্কোয়ারকে আমরা এই এক্স দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত হবে মাইনাস থ্রাইস এক্স হবে। তাহলে আমরা মাইনাস থ্রাইস এক্স দিয়ে কি করবো এবার, তাহলে মাইনাস থ্রাইস এক্স আর এক্স গুণ করলে এখানে কি হবে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার হবে, আর মাইনাস থ্রাইস এক্স আর 1 যদি আমরা ইয়া করি তাহলে এখানে হবে মাইনাস থ্রাইস এক্স, ঠিক আছে। এরপর দেখো আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করলে এখানে প্লাস হবে আর এখানেও প্লাস হয়ে যাবে। এবার এটা কেটে যাবে, আর এখানে মাইনাস টোয়াইস এক্স আর প্লাস টোয়াইস এক্স মিলে কি হবে 5x হয়ে যাবে, কত হবে 5x হয়ে যাবে। আর এখানে +5 আছে, সেটা আমরা কি করবো এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর দেখো আমরা 5, এরপর থ্রাইস এক্সকে যদি 5 দিয়ে ভাগ দিই, 5xকে এক্স দ্বারা ভাগ দিলে 5 হয়, তাহলে এখানে আমরা যদি 5 দিই তাহলে 5 আর এক্স তো 5xই হবে, ওটা আমরা হিসাব করেই নিয়েছি, এখানে হিসাব করেই আমরা 5 বসিয়েছি, আর 5 এককে 5। তাহলে শেষে দেখো শেষে এসে মিলে যাবে, শেষে এসে কী হবে অটোমেটিক্যালি মিলে যাবে, এগুলো সব কেটে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এর আর একটি উৎপাদক পেলাম কোনটা, আমরা এইটা, ঠিক আছে। তো এই প্রসেসে আমরা তাহলে এখানে উৎপাদক পেলাম দুইটা, একটা উৎপাদক হলো কত, তাহলে আমাদের নির্ণয় উৎপাদক কত হলো
একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান না প্লাস ওয়ান, হ্যাঁ এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটি উৎপাদক হচ্ছে থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ফাইভ, এটি হচ্ছে কি আর একটি উৎপাদক। এখন এই দুই আমরা ফার্দার দেখবো যে এখানে আরো আমরা এটা পেলাম আর একটা উৎপাদক এটা পেলাম। এখন এইখানে আরো যদি কিছু কাজ করা যায়, এখানে মিডিল আমরা আবার প্রথম থেকে চেক করবো যে এটাকে কমন নেওয়া যায় কিনা, সূত্র বানানো যায় কিনা, তারপর আবার তোমার এটাকে তোমার মিডিল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস করা যায় কিনা। মিডিল টার্ম খুব সম্ভবত করা যাবে না, 3 5 15 হয়, 15কে কোনোভাবেই ভেঙে 3 করা যাবে না, যাবে না। আবার এইখানে সূত্র করা যায় কিনা, যাবে না, তখন 3কে তো কোনো কিছুরই বর্গ আকারে সাজানো যাবে না। তাহলে এবার থাকলো কি লাস্ট ওয়ান অপশন বাকি থাকলো, সেটা হচ্ছে যে এক্স এর এমন কোনো মান আছে কিনা যেই মানটা এখানে বসালে 0 হবে, অর্থাৎ এফ অফ এ ইজ ইকুয়াল টু আমরা কি করব 0 করবো, অর্থাৎ এ এর এমন একটা মান বসাবো, ওই যে প্রসেসটা আমরা করলাম আবার এখানে বসাবো যে এক্স এর এমন কোনো মান আছে কিনা যেই মানটা বসালে এখানে কি করা যায় এই মানটা 0 আসে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ক্যালকুলেটরেও বের করা যায়। আমরা পরে যখন অনুশীলনের ফুল অধ্যায়টা আমরা করবো এর পরের ক্লাসে, এটা জাস্ট আমি পুরো প্রসেসটা তোমাদেরকে বোঝাচ্ছি, তখন আমি ক্যালকুলেটরের ব্যবহারটাও তোমাদের শিখিয়ে দেবো যে ক্যালকুলেটরে কিভাবে বের করতে পারবো যে কোন মান বসালে এটার মান 0 হবে। ঠিক আছে, এরপর এটাকে আর এমন কোনো এক্স এরও এমন কোনো মান আসলে নাই যেটা বসালে এখানে 0 হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন এই অঙ্কটা আসলে আমরা এইভাবে করব না, ভাগ প্রক্রিয়ায় আমরা কি করব না, তবে ভাগে আমরা যেভাবে ভাগটাকে আমরা এই প্রসেসে করব না, আমরা ভাগই করব, বাট এই প্রসেসে আমরা ভাগটা করব না, ভাগটা করব আমরা কি অন্য প্রসেসে। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি করেছিলাম, আমি দেখাই আর বোঝাই। আমরা ভাগটাকে এবার এই প্রসেসে করব। ঠিক আছে, ভাগই করব কিন্তু ভাগ চিহ্ন দিয়ে না, থ্রাইস এক্স কিউব প্লাস টোয়াইস এক্স প্লাস 5 ছিল আমাদের। ঠিক আছে, এখন আমরা যেটা করব ভাগটাকে এভাবে না করে, দেখো আমরা আসলে এখানে একটা সমান চিহ্ন দেবো আর এখানে একটা সমান চিহ্ন দেব, আর এক্স প্লাস ওয়ান আমরা কয়টা লিখবো, জেনারেলি এখানে যত পাওয়ার থাকবে ততটা এক্স প্লাস ওয়ান আমরা কি করব গ্যাপ দিয়ে দিয়ে লিখবো। কেন গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, তার কারণ আমাদের 3বার গুণ করতে হবে ভাগে। দেখো 3টা পদ আছে, আমাদেরকে 3বার গুণ করতে হয়েছে, 1 2 3, এই 3টা দিয়েই কিন্তু আমরা আবারও গুণ করবো। এখানে দেখবা যে 3টা আছে ওই 3টা দিয়ে আমরা গুণ করতেছি, কিন্তু এইভাবে না, একটু ভিন্ন প্রসেসে। দেখো প্রথমে কিন্তু আমরা যখন আমি নিচে লিখি তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, আমরা কিন্তু আসলে ভাগ প্রসেসটাই করতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এমন একটা পদ বসাবো যেটা গুণ করে এটা হয়। তাহলে ঠিক সেই রকম আমরা কি করেছিলাম, এখানে এমন একটা পদ বসিয়েছিলাম যেখানে গুণ করে এটা হয়। কীভাবে, এই এক্স দিয়ে কি করব এটাকে আমরা ভাগ করব, একইভাবে এই এক্স দিয়ে এটাকে আমরা কি করব ভাগ করব। তাহলে কি হবে 3x স্কোয়ার থ্রাইস এক্স স্কোয়ার, তাহলে এইখানে আমরা কি করবো থ্রাইস এক্স স্কোয়ার দেবো। ঠিক আছে, এরপর এটা দিয়ে ভাগ করে এখানে আমরা লিখেছিলাম না থ্রাইস এক্স কিউব প্লাস থ্রাইস এক্স স্কোয়ার লিখেছিলাম, এখানে লিখেছিলাম। তাহলে এইখানেও আমরা কি করবো একইভাবে ভাগ করে লিখবো, থ্রাইস এক্স স্কোয়ার থ্রাইস এক্স কিউব হবে এখানে, আর প্লাস থ্রাইস এক্স স্কোয়ার হবে। এরপর আমরা কি করেছিলাম, এখানে বিয়োগ করেছিলাম, এখানে কি করেছিলাম বিয়োগ করেছিলাম, বিয়োগ এটা কেটে গেছে, আর এইখানে আমাদের কি আসছে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার, অর্থাৎ বিয়োগ করলে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার হয় প্লাস টোয়াইস এক্স হয়। আচ্ছা যাই হোক, মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 5। তাহলে আমাদের এই প্রসেসটা এখানে এইটা তো আছে, তাহলে এবার কি করতে হবে, এই জিনিসটা তো এখানে ছিল, আমরা এখানে একটু ভিন্নভাবে চিন্তা করব যে এই লাইনটা এখানে আসলো গুণ করে পাইলাম, কিন্তু এইটাকে নতুন করে নিয়ে আসলাম, তাহলে এটা কি বাদ দিতে হবে, এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলে 0 হবে, কিন্তু এইটা বিয়োগ করলে এটা কার সাথে বিয়োগ করব, বিয়োগ করার মতো কেউ নেই, ওই জন্য কি যেখানে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার, তাহলে সেই মাইনাস থ্রাইস এক্স স্কোয়ারটা আমরা এখানে দিব, যেন এটা কেটে গিয়ে শোনে। অর্থাৎ এখানে প্রসেসটা একটু ভিন্ন, যেন আমরা এখানে এমন একটা সংখ্যা নেব, আমরা তো প্রথমে এটা নিলাম, এখানে নেওয়ার পর এটা দিয়ে এটাকে গুণ করে লিখলাম, এটা দিয়ে এটাকে গুণ করে এখানে লিখলাম, তাতে দেখা গেল যে প্রথমটা মিলল, কিন্তু দ্বিতীয় পদটা তো উপরে ছিল না, দ্বিতীয় পদটা তো উপরে ছিল না, বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে ওটা, যেখানে আমরা এই প্রসেসে বাদ দিয়েছি এখানে বিয়োগ করব কি এই প্রসেসে, অর্থাৎ থ্রাইস এক্স স্কোয়ার আছে, এখানে থ্রাইস এক্স স্কোয়ার উপরে নাই, তাহলে আমাদেরকে থ্রাইস এক্স স্কোয়ার বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে প্লাস থ্রাইস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার আমরা কি ইচ্ছা করেই দিলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই যে এখানে তাহলে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার, তাহলে এখানে কিন্তু আবার মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার আসছিল, তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা বসিয়েছিলাম যেটা দিয়ে এটাকে গুণ করলে যেন কি হয় মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার হয়। সেই সংখ্যাটি কত ছিল, মাইনাস থ্রাইস এক্স ছিল, তার কারণ কি
মাইনাস থ্রাইস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে মাইনাস থ্রাইস এক্স হবে। তাহলে এবার এইখানে কি করব আমরা, এইভাবে এই যে এইখানে এই পদটা আমরা কি আমরা আমাদের প্রয়োজনে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার নিলাম, তাহলে ওই পদটাকে এবার এইটাকে কি করব আমরা এইখানে মিলাবো। এইখানে এমন আমরা তো চাইলেই এটা কি খামোখা লিখে দিতে পারি না, আমাদের প্রয়োজনে লিখলাম, কিন্তু ওইটাকে যেন এই লাইনে এই লাইন থেকে আমরা ওই লাইন ব্যাক ক্যালকুলেশন করব, তাহলে এইটাকে যেন এই লাইন থেকে পেতে পারি, তাহলে মাইনাস থ্রাইস এক্স এখানে দিতে হবে। মাইনাস থ্রাইস এক্স দিলে কি হবে, এইটার এটা কি হবে গুণ করে এইটা মিলবে, এই যেভাবে এইটার এটা গুণ করে কি এখানে মিলছিল। ঠিক আছে, ওই প্রসেস এই ভাগটাই আমরা করতেছি, কিন্তু একটু কি করতেছি অন্যভাবে করতেছি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম এখানে, তাহলে এইটা আর এটা গুণ করলে এখানে আমাদের কি হবে, এই যে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু এমনি এমনি পাইলাম না, এখানে এখানে যেমন কি বিয়োগ করে পেয়েছিলাম, আর এখানে কি এখানে এইটা আর এটা গুণ করে এটা পাইলাম। ঠিক আছে, এইটা তাহলে মাইনাস প্লাস থ্রাইস এক্স স্কোয়ার আমাদের এখানে ছিল না, কিন্তু এখানে গুণ করে প্লাস থ্রাইস এক্স স্কোয়ার আসছে, ওইটাকে আমাদের কি বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ তো কীভাবে দিব, তো এই জন্য মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার দিলাম। এখন মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার আমি একা একা কীভাবে পাবো, ওই জন্য আমরা কী করবো পরের লাইনে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন ওই সংখ্যার সাথে এক্স গুণ করে এটা হয়। এরপর কি করব, এই প্লাস তারপর এই মাইনাস থ্রাইস এক্স আর ওয়ান অ্যাজ ইউজুয়াল যেরকম এখানে গুণ করে দিয়েছিলাম মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার আর কি মাইনাস থ্রাইস এক্স। ঠিক আছে, গুণ করে এখানে কি হবে মাইনাস থ্রাইস এক্স হবে। ঠিক আছে, এরপর আমরা কি করছিলাম, এই মাইনাস থ্রাইস এক্স থেকে এখানে কি করছিলাম, তাহলে আমরা তার পরের লাইন এখানে যদি করি, এইখানে আমরা কি করছি, এখানে কিন্তু আমরা আবার মাইনাস করছি, আবার কি করছি মাইনাস করছি। ঠিক আছে, এটাকে মাইনাস করা যেত জিরো, মাইনাস করার জন্য মাইনাস করি, কিন্তু এই থ্রাইস এক্স স্কোয়ার কেটে গেছে, আর টোয়াইস এক্স মাইনাস থ্রাইস এক্স সমান 5x হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা কি করব, তাহলে আমাদের এখানে কি করতে হবে, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, অথবা অন্যভাবে চিন্তা করতে পারি আমরা যে এইখানে তো প্লাস টোয়াইস এক্স আছে, এখানে তো মাইনাস থ্রাইস এক্স আসলো, তাহলে আমার তো লাগবে প্লাস টোয়াইস এক্স মিলাইতে হবে, তাহলে এখানে আমাদের এক্স কি দিতে হবে প্লাস 5x দিতে হবে। তাহলে যদি প্লাস 5x দিই, তাহলে প্লাস 5x থেকে থ্রাইস এক্স মাইনাস হয়ে প্লাস 2x হবে। অথবা আমি এইভাবে করতে পারি, আমার এখানে যে পদটা আসবে সেই পদ এখানে যে পদটা আছে টোয়াইস এক্স আছে অন্য অন্য অঙ্কের মতো, এখান থেকে আমরা কি করবো এইটা বিয়োগ করে দেবো, অর্থাৎ টোয়াইস এক্স মাইনাস মাইনাস থ্রাইস এক্স সমান হচ্ছে কি 5x। যেখানে যেরকম এটা করছিলাম এটা থেকে এটা বিয়োগ করছিলাম, যদি এক্স স্কোয়ার বিশিষ্ট একটা কোনো পদ থাকতো সেটা সহ বিয়োগ করতাম, কিন্তু ছিল না, ওই জন্য পুরোটাই বিয়োগ করছি, আর এখানে তো টোয়াইস এক্স আছে। ঠিক আছে, তাহলে টোয়াইস এক্স কী করলাম আমরা এখানে টোয়াইস এক্স থেকে মাইনাস থ্রাইস এক্স বাদ দিয়ে আমরা কী করলাম প্লাস 5x পেলাম। এখন এই প্লাস 5x আমরা যে পাইলাম, এই প্লাস 5xটা আবার কি এইখানে আবার মেলাইতে হবে, এইখানে আবার এমন একটা সংখ্যা দিতে হবে যেরকম আমাদের কি এই যে এইখানে কি ভাগ প্লাস 5x আছে না, আর এখানে 5 কেটে নিয়ে আসলাম, তাহলে এখানে আবার এমন একটা সংখ্যা দিচ্ছি যেখানে এইটা মেলে, প্লাস কি 5 দিলাম 5x প্লাস 5। ঠিক সেই রকম এখানে কি করব, এবার এই প্লাস 5xটাকে এইখানে মেলাবো, প্লাস 5xটাকে কি করব এখানে মেলাবো, তাহলে এখানে আমাদের 5 দিতে হবে, তাহলে 5x আর 5 আর x এটাকে 5x হবে আর 5 ওকে 5, এই শেষেরটা কি হবে অটোমেটিক্যালি মিলে যাবে। যদি শেষেরটা অটোমেটিক্যালি মেলে তাহলে বুঝতে হবে দেখি আসলে আমাদের অঙ্কটা ঠিক আছে, আর যদি না মেলে তাহলে বুঝতে হবে অঙ্কটা ভুল আছে। তাহলে একই ভাগ অঙ্ক একই ভাগ আমরা আগে ছোটবেলায় শিখেছি এই প্রসেসে, আর এইখানে শিখলাম কোন প্রসেসে, এই প্রসেস। অর্থাৎ আমরা কিন্তু এখানে তিনটা রাশি দিয়ে কি করছি এক্স প্লাস ওয়ানকে তিনবারই কিন্তু গুণ করেছি, কিন্তু এখানে 3 বার 3 লাইন ভাগ প্রক্রিয়ায়, আর এইখানে কি করছি এক লাইনেই, এখানে কি করেছি আমরা এক লাইনে যে করছি। তাহলে আমরা কি করছি এই জন্য এখানে সাধারণত এখানে যতটা পদ থাকে বা এখানে যত পাওয়ার থাকে ততবার এখানে গুণ করতে হয়, এখানে তত পদ বিশিষ্ট একটা পদ পাওয়া রাশি পাওয়া যায়। তো সাধারণত আবার অনেক সময় একটা দুইটাতেও মিলে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে যত পাওয়ার থাকে ততটা পদ এখানে ততবার গুণ করতে হয়। এই যে এখানে আমরা একবার দুইবার তিনবার গুণ করছি, এখানেও তাহলে ওই জন্য আমরা কি করছি আগেই 3 বার লিখে নিয়েছি, আগেই কি করেছি আমরা 3 বার লিখে নিয়েছি, এই প্রসেসটাতে আমরা যাচ্ছি না। ঠিক আছে, এই প্রসেস আমরা ছোটবেলায় শিখেছি, এই প্রসেসে আর করব না। ভাগই করতেছি, কিন্তু ভাগটা করতেছি কি অন্য প্রসেসে, ভাগই আমরা করতেছি কিন্তু ভাগটা করতেছি কি একটু ডিফারেন্ট ওয়েতে আমরা কি করতেছি ভাগটা করতেছি। আমি যদি আরেকবার বুঝাই দিই তাহলে ভাগটা আমরা কিভাবে করতেছি, তাহলে আরেকবার আমি পুরো ভাগ প্রসেসটা তোমাদেরকে কি করি বুঝাই দেই যে আমরা কিভাবে ভাগটা করতেছি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা আমরা এই ভাগটা করার জন্য আমরা ওই ভাগে করে দেখেছি যে 3টা পদ পাওয়া যাবে, 3 বার ভাগ করতে হবে, অর্থাৎ 3 বার গুণ করতে হয়। এখানে ওইটা আমরা কিভাবে কি দেখে বুঝবো, আমরা এখানকার পাওয়ারটা দেখে বুঝবো 3।
তাহলে আমরা কি করব, এক্স প্লাস ওয়ান অর্থাৎ যে উৎপাদকটা পেলাম হিসাব করে সেটাকে আমরা 3বার লিখে নেব। ম্যাক্সিমাম সময়ে 3বার হবে, মাঝে মাঝে কম মানে এক কমেও মিলে যেতে পারে। তো তোমরা সাধারণত যেগুলোতে এক কমেই মিলে যাবে দেখবে যে ওগুলোতে কিউবের সূত্র হয়ে যাবে বা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে আমরা কি করব, ভাগ প্রক্রিয়ার মতোই, তাহলে এখানে এমন একটা সংখ্যা দিব যে সংখ্যাকে এই এক্স দ্বারা গুণ করলে থ্রাইস এক্স কিউব হয়। তো কত হয়, এখানে থ্রাইস এক্স স্কোয়ার দিলে কি হবে, থ্রাইস এক্স কিউব হবে, ঠিক আছে। এরপর এই থ্রাইস এক্স আর এটা ওইভাবে যেখানে আমরা ভাগ প্রক্রিয়া পরের পথে গুণ করে দিয়েছি না, তাহলে থ্রাইস এক্স স্কোয়ার করবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই এটা থেকে কি করব, এটা বিয়োগ করবো, এই জিনিসটা বিয়োগ করবো। বিয়োগ করলে তো এইটা আর এটা কেটে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইটাকে কাকে থেকে বিয়োগ করব, এইরকম তো কোনো পদ নাই এখানে, এটাকে কাটতে হবে না, তাহলে কি দিয়ে কাটবো, এই জন্য মাইনাস করে দিলে কি হবে, এই যে মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার দিতে হবে। তাহলে কি হলো, যে এইটা বিয়োগ হয়ে জিরো হলে, এখানে তো এইটা আর এটা বিয়োগ করে জিরো হবে, বাট এটা কিভাবে জিরো হবে, এটা জিরো হওয়ার জন্য কি করতে হবে, মাইনাস থ্রাইস এক্স বসাতে হবে, তারপর মাইনাস থ্রাইস এক্স উপরে নাই, এখানে প্লাস থ্রাইস এক্স স্কোয়ার আছে, তাহলে জিরো করার জন্য কি করতে হবে, মাইনাস। মানে মোট কথা হচ্ছে এই পদ থেকে আমরা এখানে যেগুলো লিখলাম, এখানে যে পদগুলো লিখলাম উপরের পদ থেকে এগুলো বাদ দিয়ে যেন শূন্য হয় এরকম করতে হবে, অর্থাৎ বিয়োগ করলে যেন আমরা কাটাকাটি করতে পারি। তো সেখানে দেখো এইটা আর এটা কি হয়েছে, এখানে কাটাকাটি মিলে গেছে, কিন্তু এই থ্রাইস এক্স স্কোয়ারকে তো মেলানোর মতো কিছু নাই, তাহলে কি দিতে, মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার দিতে হবে, তাহলে এটা কেটে শূন্য হয়ে যাবে, এটা কেটে, ঠিক আছে। একই রকম ভাবে অথবা অন্যভাবে করতে পারো, যে আমরা এখানে যেহেতু সমান চিহ্ন দিয়েছি, তাহলে এইটা সমান এইটা আমরা বুঝলাম, কিন্তু এটা আসলো কোত্থেকে, এর মতো পদ তো উপরে নাই, তাহলে একে কি করতে হবে, ক্যান্সেল আউট করতে হবে। তাহলে একে ক্যান্সেল আউট করার জন্য কি করতে হবে, ওর বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান পদ অ্যাড করে দিতে হবে, তাহলে দিলাম। এখন সমান পদে অ্যাড করে দিলাম, ভালো কথা। ওখানে পরে আমরা কি করছিলাম, তো সমান পদ অ্যাড করে দিলাম, এখন এটা আমরা চাইলে অ্যাড করে দিতে পারি না, ওইটা কি করতে হবে, তাহলে পরের যে ইয়াটা আছে, উৎপাদকটা আছে, পরের উৎপাদক ওইটার সাথে মিলাইতে হবে, অর্থাৎ এখানে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন হয় কি এইটা মিলে যায়। তাহলে মাইনাস থ্রাইস এক্স, যদি ওখানেও দেখছিলাম মাইনাস থ্রাইস এক্স দিয়ে গুণ করলে কিন্তু এটা মিলে যায়, তাহলে এটা গুণ করলে কি এটা মিলবে। এর পরের বার আমরা কি করবো, এই জিনিস দুইটা গুণ করে দেবো, মাইনাস থ্রাইস এক্স। এখন মাইনাস থ্রাইস এক্স লিখলাম আমরা, কিন্তু উপরে তো আছে প্লাস থ্রাইস এক্স, অথবা একইভাবে আমরা কি করব, যেন ক্যান্সেল আউট হয়ে যায়, অর্থাৎ আমরা এমন কিছু এখানে লিখবো যেন উপরের পদ থেকে বাদ দিলে এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়। দুইভাবেই চিন্তা করতে পারি, যেখানে আমাদের প্লাস টয়েস এক্স আছে, এখানে তো মাইনাস থ্রাইস এক্স আছে, কিন্তু আমাদের তো লাগবে প্লাস টয়েস এক্স। অথবা আমরা কি করতে পারি, উপরের পদ থেকে যেন নিচের পদগুলো ক্যান্সেল আউট করে দেওয়া যায়। তাহলে আমরা কি করব, তাহলে এখানে কত দিলে প্লাস টয়েস এক্স হবে, বা এখানে কত দিলে মাইনাস থ্রাইস এক্সটা বাদ যাবে, কত করতে হবে, তাহলে এইটা থেকে আমরা কি করব, এটা বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে, যদি শূন্য হয় তাহলে কোনো কথা নেই, আর বাদ দিয়ে যেটা থাকবে এই যে দেখো টয়েস এক্স মাইনাস থ্রাইস এক্স, তাহলে হচ্ছে কত, প্লাস 5x। তাহলে এখানে আমরা কি করবো, প্লাস 5x দিব, তাহলে কি হবে, প্লাস 5x আর মাইনাস 3x মিলে করি কি এটা হবে, অর্থাৎ কি হলো, পদটা আমাদের চেঞ্জ হলো না, একই পদ থাকলো, তাই না। যেহেতু আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি, আমরা নতুন কিছু ইচ্ছা করলে লিখতে পারবো না। প্লাস 5, এখন প্লাস 5x তো এখানে আমরা লিখলাম আমাদের প্রয়োজন অনুপাতে, এখানে প্লাস টয়েস এক্স আছে, এখানে মাইনাস থ্রাইস এক্স, এটা মেলানোর জন্য প্লাস 5x দিলাম যেন অতিরিক্ত কিছু না হয়, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দিয়ে প্লাস 5x হলো, তাহলে আবার এখান থেকে এটা উল্টাভাবে বাদ দিলে এটাই হবে, অর্থাৎ আমাদের কি হলো, প্লাস টয়েস এক্স আলটিমেটলি কি এখান থেকে আমরা পাইলাম, এটা থেকে এটা পাচ্ছি, এই যা বাদ গিয়ে শূন্য আছে, এখানেও তাই নাই, আবার এটা থেকে এটা বাদ দিলে কি আছে, টয়েস এক্স আছে, অতএব আমরা কি অতিরিক্ত কিছু লিখে ফেলিনি, ঠিক আছে, যেভাবেই বুঝি না কেন আমরা, ঠিক আছে। এখন তো প্রয়োজন অনুপাতে আমরা প্লাস 5x লিখলাম, কিন্তু প্লাস 5x কে আমরা পাবো কোথা থেকে, তাহলে এই যে এইখানে আবার কি করবো, এখানে ফাঁকা জায়গায় এখানে এমন একটা সংখ্যা দিব যেন কি হয়, এইটার সাথে এই এক্স গুণ করে প্লাস 5x, এই যে 5 দিলে প্লাস 5x হবে। আর পরেরটা কি করবো, আমরা কি করবো, 5 5 গুণ করে দেবো, তাহলে এইটা গুণ করে দেবো, প্লাস 5x এসে, ঠিক আছে, আর 5 5। তাহলে এই যে এখন 5 থেকে 5 বাদ দিলে শূন্য, এখানে আর যোগ করার মতো কিছু নাই, এটা মিলে গেছে, এটা 5 আর 5 বিয়োগ করলে 5 থেকে 5 মাইনাস 5 সমান কি 0, অর্থাৎ এখানে মিলে গেছে, আর নতুন করে কিছু বসানোর নেই, ঠিক আছে। তাহলে এই শেষে যখন আমাদের মিলে যাবে তাহলে আমরা বুঝবো কি অঙ্কটা হয়ে গেছে। তাহলে ভাগ প্রক্রিয়ায় আমরা কি করতাম, একভাবে করতাম, এখানে ওই ভাগটাই করতেছি একটু কি বিপরীতভাবে, আগে আমরা বিয়োগ করতাম তারপর মেলাতাম, আগে আমরা মেলাচ্ছি তারপর গুণ করছি, আগে কি করতাম, আগে বিয়োগ করে একটা পদ পেতাম তারপর গুণ করে ওইটা মেলাতাম, আর এখানে আগে পদটাই পেয়ে যাচ্ছি আমরা, তারপর কি করতেছি ওই পদটা কিভাবে পেতে পারি তার গুণফলটা লিখতেছি। তো সেম জিনিস, একদম হুবহু সেম প্রসেস, ওইখানে ও ওইখানে একটুখানি, ওখানে শুধু লেখার পদ্ধতিটা আলাদা, আর এখানে লেখার পদ্ধতিটা কি আলাদা।
এরপর আমরা কি করব, এই যে প্রত্যেক ক্ষেত্রেই কি আছে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানকে আমরা কি করলাম কমন নিয়ে নিলাম। কমন এলে এখানে থাকবে কি থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স থাকবে, আর এখানে প্লাস 5x। এই যে আমাদের কিন্তু ভাগফল এটাই এসেছিল, ওখানে কি ভাগফল, ভাগ প্রক্রিয়াও কিন্তু কি ভাগফল এটাই এসেছিল। এরপর আমরা সেম, তাহলে এটাতে একটা পেয়ে গেলাম, আর দ্বিতীয়টাকেও আমরা কি করব আবার সেম ভাবে কি করব ট্রাই করব। প্রথমে উৎপাদকে মিলতে পারে, সরি কমন নিয়ে মিলতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে মিডিল টার্ম হইতে পারে এবার এখানে, আর শেষ পর্যন্ত ভাগশেষ উপপাদ্যও এখানে হইতে পারে। কখনো এরকম দুইটা ভাগশেষ পরে, এইটার জন্য আবার সেম ভাগশেষ উপপাদ্য এইভাবে কি করতে হয়, আমরা পরে অনুশীলনী অঙ্কগুলোতে দেখব। তো সেগুলোতে আমরা কি দেখতে পাবো যে আবার কিভাবে ভাগশেষ উপপাদ্য কি এটা করা যায়। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য কি, কোথা থেকে আসলো, কেন ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা একটা উৎপাদক পাই, তারপর ভাগ প্রক্রিয়ার সাথে ভাগশেষ উপপাদ্য প্রক্রিয়ার সম্পর্কটা কি। আমি কিন্তু একদম বেসিক থেকে কি করছি, আমি নতুন কিছুই পড়াই নাই। তোমরা প্রাইমারি লেভেলে যা পড়ে আসছো বা ক্লাস 6-এ, খুব সময় ক্লাস 6 বা 7-এ তোমরা কি করছো বীজগণিতের ভাগ শিখে আসছো। আমি কিন্তু সেই বীজগণিতের ভাগ প্রক্রিয়ায় কি করলাম ভাগশেষ উপপাদ্যটাকে দেখালাম এখানে জাস্ট কি একটু ভিন্ন প্রসেসে। তো তোমরা যারা কনসেপ্ট বুঝে পড়াশোনা করতে চাও, আই থিঙ্ক তোমরা এখানে খুব ভালো একটা কনসেপ্ট পেয়েছো। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যকে শুধুমাত্র মুখস্থ, অর্থাৎ এতদিন আমরা হয়তোবা আমি দেখেছি যে ভাগশেষ উপপাদ্য জাস্ট মুখস্থ ছিল তোমাদের কাছে, যে এফ অফ এটা সমান 0 হলে অতএব এক্স মাইনাস এফ অফ এ সমান 0 হলে এক্স মাইনাস এ সমান হবে তার একটা উৎপাদক। কিন্তু কেন হবে, কিভাবে হবে, আমরা যে ক্লাস 5-6-এ 6-7-এ যে বীজগণিতের ভাগ প্রক্রিয়াগুলো করছি সেগুলোর সাথে এটা সম্পর্ক কি, আমি একটা আশা করছি তোমরা এখান থেকে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেয়েছো। অর্থাৎ ভাগশেষ উপপাদ্য নতুন কোনো জিনিস না, এটা আমাদের ক্লাস 5-6-এই শেখা একটা জিনিস, এখানে জাস্ট নতুনভাবে একটা নতুন ক্ষেত্রে কি করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে। তো পরের ক্লাসে আমরা ভাগশেষ উপপাদ্যের যে ডিটেলস অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বিস্তারিত কি করব আবার আলোচনা করব। প্রয়োজনে আমি আবার ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টটা রিমাইন্ডার দিয়ে তোমাদের ওই ক্লাসটা আবার নেব। তো আজকে আমরা এই পর্যন্তই থাকি, পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।